আসসালামু আলাইকুম। ভৌতিক টিমের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি তৌফিক ওমর সচিব, জেলা রাজবাড়ী, গ্রাম কাজীবাধা। আমাদের কাজীবাধা মোড়ে অনেকগুলা দোকান রয়েছে, বলা যায় ছোট্ট একটা বাজার। তার মধ্যে একটা দোকান ছিল বিপুল দাদার। কর্মজীবনে উনি ছিলেন একজন নাপিত। ওনার বাড়ি রাজবাড়ী জেলার গঙ্গাপ্রসাদপুর। মূলত পুরো অঞ্চলটাই ছিল হিন্দু ও দূষিত এলাকা। বিপুল দাদা আমার কাছে একটা ঘটনা বলেছিল। ঘটনাটি ঘটেছিল 1999 সালে। দাদা তখন চুল কাটার কাজ শেখার জন্য নতুন বাজারের একটি নামকরা দোকানে কাজ শিখতেন। ওই নতুন বাজার থেকে বিপুল দাদার গ্রামের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। নতুন বাজার থেকে পশ্চিম দিকে প্রায় 30 মিটার দূরে নতুন জেলখানার অপোজিটে ছিল একটি বিশাল বড় শ্মশান ঘাট। শ্মশান পার হয়ে আরো 1.5 কিলোমিটার পরে ছিল দাদার বাড়ি। বিপুল দাদার বাড়ির আগে মেইন রোডের সাথে ছিল বিশাল বড় একটা বাঁশ ঝাড়। বাঁশ ঝাড়ের ভেতর ছিল বড় বড় 3টা হিজল গাছ। দাদারে ওই 3টা হিজল গাছ নাকি 3টা খারাপ জিন থাকে। সেখানে নাকি ছোট একটা মেয়ে এবং তার দাদা এবং দাদি থাকে। তারা নাকি সাপরূপী জিন। একবারও ওই এলাকার এক লোক সাইকেল চালিয়ে রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ ওই বাঁশ ঝাড়ের থেকে সে দেখল রাস্তার উপর 2টি সাপ পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তায় খেলা করছে। এটা দেখে তিনি 2টি সাপের উপর দিয়ে তার সাইকেল চালিয়ে দেয় এবং সাপ 2টি ওখানেই মারা যায়। ওটা কোনো সাধারণ সাপ ছিল না, জিন, এবং তারা নাকি স্বামী স্ত্রী। তারপর থেকে ওই সাপ 2টির মা, বাবা এবং তার ছোট একটা মেয়ে ওই বাঁশ ঝাড়ের 3টি হিজল গাছে থাকে এবং রাত্রিবেলা তারা সুযোগ পেলে নাকি মানুষকে মেরে ফেলে বা ক্ষতি করে। যে লোকটি সাইকেল চালিয়ে ওই 2টি সাপ মেরে ফেলেছিল, আস্তে আস্তে তার পরিবারের সবাই সাপের দংশনে মানে সাপের কামড়ে মারা যায়। তারপর থেকে নাকি ওই বাঁশ ঝাড় অনেক ভয়ঙ্কর। ভয়ে কেউ রাতের বেলা ওই বাঁশ ঝাড়ের ওখান দিয়ে চলাফেরা পয়লা বৈশাখ। তাই বিপুল দাদাদের দোকানের কাজের চাপ বেড়ে যায়। তাই তিনি তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। এই ধরুন রাত 12টা। বিপুল দাদা সাইকেল চালিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছিল। ওনার বাড়ি যাওয়ার রাস্তা ছিল 2টা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য দাদা ওই বাঁশ ঝাড়ের মেইন রোড দিয়ে রওনা হয়। উনি যখন ওই বাঁশ ঝাড়ের কাছাকাছি পৌঁছায়, হঠাৎ করে দাদা নাকি স্বরে কণ্ঠের কান্না শুনতে পায়। উনি জানতেন যে ওই বাঁশ ঝাড় বেশি ভালো না। সামনে এগিয়ে দেখে বিশাল বড় বড় 2টি লাশ রাস্তা জুড়ে পড়ে আছে এবং 20 থেকে 25 বছরের একটা মেয়ে লাশ করে কাঁদছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যায়। কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয়ে বিপুল দাদার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। উনি মনে সাহস এনে এক সময় বলে ফেললেন, কে ওখানে, কে কাঁদে? বলার সাথে সাথে চুপ, এবং সামনে কোনো লাশ নেই। পুরো রাস্তাটা খালি পড়ে আছে। একটু পর আবার সেই কান্নার শব্দ। বিপুল দাদা তার সর্বশক্তি নিয়ে সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা হয়। হঠাৎ করে দাদা দেখল একটা মেয়ে একেবারে সাইকেলের সামনে, একবার ডানে আরেকবার পেছনে, এবং বাম দিক থেকে সাইকেল টেনে ধরে। তারপর বিপুল দাদা সাইকেল থেকে নেমে ওই মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর দাদা তার পকেট থেকে বিড়ি বের করে দিয়াশলাই দিয়ে আগুন ধরানোর জন্য প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও পারল না। এদিকে মেজের কাছেও শেষ। পরক্ষণে দাদা দেখল তাকে নেমে বাঁশ ঝাড়ের ভেতরে হেঁটে চলে যাচ্ছে। উনি ওনার হেদায়েত জ্ঞান বুদ্ধি হারিয়ে ওই বাঁশ ঝাড়ে প্রবেশ করে এবং মেয়েটাকে বেশ কয়েকবার ডাকতে থাকে। পরে মেয়েটা ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়। উনি লক্ষ্য করলেন যে মেয়েটা তাকানোর সময় মেয়েটা শুধু মাথাটাই ঘুরল, কিন্তু বডিটা ঘোরেনি, আর তার মুখে কোনো মাংস ছিল না।
একদম হাড়বিহীন কঙ্কালের মতো ছিল। তারপর সেটা ওই বাঁশ ছাড়ের বড় হিজল গাছের কাছে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এভাবে কতক্ষণ ঘটেছিল বিপুল দাদার আর কিছুই মনে পড়েনি। তারপর সে জ্ঞান হারিয়ে বাঁশ ঝাড়ে পড়ে যায়। জ্ঞান ফিরে সে দেখে সে তার মায়ের কোলে শুয়ে আছে এবং এলাকার অনেক মানুষ তাকে ঘিরে রয়েছে। পরবর্তীতে শোনা যায় যে দাদার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল দেখে তার চাচা, বাবা এবং তার বড় ভাই তাকে এগিয়ে আনার জন্য রাস্তার দিকে এগিয়ে যায়। তারপর তারা দেখে রাস্তায় একটা সাইকেল পড়ে আছে। তার বাবা বিপুল দাদার সাইকেল দেখে বলল, আরে এটাই তো বিপুলের সাইকেল। বিপুলের গোংড়ানোর শব্দ পেয়ে তারা বাঁশ ঝাড়ের ভেতরে ঢুকে হামাগুড়ি দিয়ে কি যেন বলছে তা বোঝা যাচ্ছিল না। তারপর তার চাচা, বাবা ও তার বড় ভাই তাকে বাড়ি নিয়ে যায়। তারপর দাদা প্রায় 1.5 বছর অনেক পরিমাণে অসুস্থ ছিলেন এবং এক কবিরাজ ধরে বিপুল দাদা অবশেষে সুস্থ হয়ে যায়। তারপর থেকে চাচা ওই রাস্তা দিয়ে রাতের বেলা কখনো চলাফেরা করেননি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আজ এ পর্যন্তই। আমার নাম মোহাম্মদ রকুনুজ্জামান। বাসা মিঠাপুকুর, রানীপুর জেলা, রংপুর থানা, মিঠাপুকুর। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনো বিশ্বাস করতাম না। যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটত, 2012 সাল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। সেদিন আমার বন্ধু আর আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো যেই ভাবা সেই কাজ। টাইমটা ঠিক করা হলো ভোর 4টার সময়। আমার বন্ধু খালিদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার মাছ ধরার খুব শখ, তো সে কারণে উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে 3 বার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তা চলার সময় ও শুধু আমার পেছনে পেছনে হাঁটছিল। আমি যতই বলি আমার পাশে আসতে, সে মানলই না। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমরা একটি ছোট্ট পুকুরে পৌঁছালাম। পুকুরে শুধু কাদা ভর্তি ছিল, পানি কিছুই ছিল না। তাই হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরা শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খোলইয়ে রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার ঝাঁপিতে শুধু 2টা মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু ঝাঁপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর চিবিয়ে চিবিয়ে গিলে ফেলছে। চারিদিকে জ্যোৎস্না থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না। আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল্লমটাও। তারপর ভয়ে আমি কিছু না ভেবেই দিলাম বাড়ির দিকে এক দৌড়। বাসায় পৌঁছানোর পরেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরে খালিদকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। সে বলল, আমি ডাকতে এসে দেখি তুই চলে গেছিস। তারপর হতে আমি এসব বিশ্বাস করি ভাইয়ারা। ধন্যবাদ। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। প্রথমে সালাম রইল। আমি তৌফিক ওমর সচিব, কাজীবাধা থেকে বলছি। ঘটনাটি ঘটেছিল আমার ভাস্তে রেজাউল ফরহাদ মূলত ওর মামা বাড়ি থেকে লেখাপড়া করে। ওর মামার বাড়িটা ছিল রাজবাড়ী জেলার কালুখালী থানার মোহনপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল মোহনপুর গ্রামের কোনো এক ছেলের সাথে। ওই মোহনপুর গ্রামে কোনো একটা ছেলে ঢাকা কোনো একটি ভার্সিটিতে পড়ালেখা করত। ওই রোজার ঈদে 5 দিন আগে ছেলেটি বিকেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত 12টার সময় ছেলেটা রাজবাড়ী জেলার নতুন বাজার বাস স্ট্যান্ডে পৌঁছায়। বেশি রাত হওয়াতে কালুখালী যাওয়ার শেষ বাসটা আগেই ছেড়ে গেছে। তাই ছেলেটি একটা মাদেন্দেতে উঠে পড়ে। মূলত সেটা যাবে গাধিমারা বাজার পর্যন্ত। গাড়িটা একটা সময় গাধিমারা বাজারে এসে থেমে এবং চালকটা নাকি আর সামনের দিকে যাবে না। তাই ছেলেটা
মহেন্দ্র গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন দেয় এবং বলে, বাবা, আমি গাধিমারা বাজার স্ট্যান্ডে, তুমি মোহনপুর বাজারে মোড়ে এসে আমাকে নিতে আসো। তারপর সব বাড়ি চলে যায়। চারপাশে জনমানব শূন্য। হঠাৎ কোথা থেকে একটা ভ্যান চালক এসে বলে, ভাই কোথায় যাবে? ছেলেটি বলে, মোহনপুর বাজারের মোড়ে। ভ্যান চালক বললেন, না। ছেলেটি বলে, ভাই, আমি বিপদে পড়েছি, প্লিজ নিয়ে চলবেন, খুব উপকার হবে। প্রয়োজন আমি 10 টাকার ভাড়া আপনাকে 50 টাকা দেব। তারপর ওই ভ্যান চালকটি রাজি হয়। ছেলেটা ভ্যানের উপরে চড়ে বসে এবং চালকটি ভ্যান চালানো শুরু করে। ছেলেটি তার মোবাইল বের করে ফেসবুকে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেছিল, তাই সে কোনো দিকে লক্ষ্য করছিল না। ভ্যান গাড়িটা অনেক দ্রুত গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। কি ভাই, চড়ে চালান কেন? নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন তো। ছেলেটি লক্ষ্য করলেন যে ভ্যানের নিচে কোনো হারিকেন নেই। তখন ছেলেটি ভ্যান চালককে বলে, ভাই, আপনার ভ্যানের নিচে হারিকেন নেই কেন? উত্তরে ভ্যান চালক বলে, আমি হারিকেন ব্যবহার করি না। তারপর একটা সময় ভ্যানটা এসে ওই মোহনপুর বাজারের মোড়ে এসে থামে এবং ছেলেটি তার বান্ধবীকে গুড মিডনাইট বলে মোবাইলটা ব্যাগে রেখে ভ্যান থেকে নেমে পকেট থেকে ভাড়া বের করে উনি বলি যেই না সামনে তাকিয়েছে, দেখলেন সামনে কিছুই নেই। আশেপাশে যতদূর চোখ যায় ছেলেটা ভালোভাবে দেখে, কিন্তু ভ্যান চালক নেই। এত অল্প সময়ের মধ্যে লোকটা কোথায় গেল? তারপর ছেলেটা তার ফোন বের করে দেখে 1:30 মিনিট। তিনি যখন গাধিমারা থেকে ভ্যানে উঠেছিল তখন ছিল 1:25 মিনিট, কিন্তু 5 মিনিটে উনি ভ্যানে এসেছিল। বাসে আসতেও নাকি ওখান থেকে 20 মিনিট সময় লাগে। তাহলে এত দ্রুত ছেলেটি কিভাবে এসেছিল? সাথে সাথে ছেলেটা ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে ছেলেটা তার রুমের বিছানাটাকে দেখতে পায় এবং তার সামনে তার বাবা মা বসে আছে। তারপর তার বাবা নাকি 2টার দিকে ওই মোহনপুর বাজারে গিয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সেখান থেকে তার বাবা তাকে বাড়ি নিয়ে যায়। তারপর ছেলেটির বাবা ঘটনাটা শুনতে চাইলে ছেলেটা পুরো ঘটনা খুলে বলে। ভালো লাগে পড়ে শোনাবেন। ভাই, আসসালামু আলাইকুম। আমি তৌফিক ওমর সচিব, গ্রাম কাজীবাধা, জেলা রাজবাড়ী। ঘটনাটি বলেছিল আমার এক বড় ভাই নির্মল। বড় ভাইয়ের বাড়ি মাটিপাড়া হাই স্কুলের সাথে। আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে 1971 যুদ্ধের সময় মাটিপাড়া এলাকার এক নামকরা রাজাকার ছিল। তার নাম ছিল বাহাদুর খুনকার। উনি পাক বাহিনীদের সাথে গ্রামের যুবতী মেয়ে এবং মহিলাদের সাথে জোরপূর্বক অশ্লীল কার্যকলাপ করত এবং মুক্তিবাহিনীদের পাক সেনার কাছে ধরিয়ে দিতেন। তারপর পাক বাহিনীরা তাদের মেরে হাই স্কুলের পাশে ছোট্ট একটা হাসপাতাল ছিল সেখানে ফেলে দিতেন। পরবর্তীতে বাঙালিরা পাক বাহিনীদের লোকদের মেরে ওই হাসপাতালের এবং সেগুলো পচে গলে মাটিতে মিশে যায়। দেশ স্বাধীনতা লাভের পর গ্রামবাসীরা ওই বাহাদুর খুনকার রাজাকারকে খুঁজে বের করে শুক্রবার জুমাবাদ তাকে ওই হসপিটালের গেটের ওখানে ধারালো ছড়ি দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় এবং মাথাহীন বডি ওইখানে পুঁতে দেয়, কোনো প্রকার জানাজা ছাড়াই। এটাই ছিল তার একমাত্র পাপ। থেকে ওই হাসপাতাল গেট খুব খারাপ জায়গায় পরিণত হয়। হাসপাতাল গেট ছিল হাই স্কুলের সাথে যে রাস্তা রয়েছে তার পাশেই। ভয় সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করত না। ওই হাই স্কুলের দপ্তরি রাতে স্কুল পাহারা দিত এবং শিক্ষকদের আলোচনা কক্ষে ঘুমাত। একদিন রাতে হঠাৎ দপ্তরি একটা মোটা কণ্ঠে পুরুষের গলায় কান্নার শব্দ শুনতে পায়। তারপর তিনি দরজা খুলে বাহিরে যায়। তার দরজা খোলার শব্দে কান্নার শব্দটা বাতাসে মিলে যায়। উনি প্রায় রাতে ওই শব্দ শুনতে পেত। একদিন ওই কান্নার শব্দ তিনি উদ্ঘাটন করতে চায়। হঠাৎ এক রাতে আবার সেই কান্নার শব্দ।
উনি আস্তে আস্তে দরজা খুলে স্কুলের গেটের কাছে যায়। স্কুলের গেট থেকে হাসপাতাল স্পষ্ট দেখা যায়। উনি দেখেন হাসপাতালের গেটের সিঁড়ির সাথে হেলান দিয়ে কে যেন হু হু করে করুণ শব্দে বিলাপ করছে এবং ওই চেয়ার ঘুরিয়ে তার দিকে তাকায়। উনি দেখে ওটা আর কেউ না, সে রাজাকার আলবদর বাহাদুর খুনকার। উনি এটা দেখে এক দৌড়ে স্কুলের রুমে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে রুমের এক কোণে ঘাপটি মেরে শুয়ে থাকে। হঠাৎ বাহাদুর খুনকার এর কণ্ঠে তার দরজায় কড়া নাড়িয়ে বলে, ওই রফিক, দরজা খোল। তারপর ওই রফিক নামের দপ্তরি বেশ কয়েকদিন অসুস্থ হয়ে মারা যায়। আমার এক বড় ভাইয়ের বাবা রাতে বাড়ির বারান্দায় বসে বসে ঝাড়ু দেওয়ার শলা বানিয়ে বাজারে বিক্রি করত। ঘোড়া মার্কেটের একজন ভ্যান চালক প্রতিদিন রাতে আবার বাবার সাথে সরাসরি গল্প করে ভ্যান চালিয়ে সে রাত 12টার দিকে বাড়ি ফিরছিলেন। ভ্যান চালক দেখে ওই হাসপাতাল গেটের ওখান দিয়ে কি যেন ঘোরাঘুরি করছে। ভাবল হয়তো কোনো মানুষ, কিন্তু চাঁদের উপর থেকে যেই মেঘটা সরে গেল তেমনি আলোতে জিনটার উপর এসে আলো পড়ল। তা ছিল খুবই ভয়ঙ্কর। দেখলাম মাথাবিহীন একটা মানুষের দেহ হাসপাতাল গেটের ওখান দিয়ে হাঁটাহাঁটি করছে এবং একটা কাটা মাথা একবার হাসপাতালের উপর থেকে নিচে আর একবার নিচে থেকে উপরে লাফালাফি করছে এবং ওই অশরীরটা তার দিকে তাকিয়ে তার পিছু নেয়। উনি ভ্যান থেকে নেমে দৌড়ে নির্মল ভাইদের উঠানে চিৎকার করে পড়ে যায়। নির্মল ভাইয়ের বাবা রাতে জেগে বসে বসে শলা বানাচ্ছিলেন। উনি এসে ভ্যান চালককে ধরে পানি দিয়ে তার জ্ঞান ফেরান এবং পুরো ঘটনাটি সে ভ্যান চালকটিও বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মারা যায়। এক পূর্ণিমা রাতে বেথুলিয়া মাদ্রাসার বড় হুজুর কিছু কাজ সেরে প্রায় রাত 11টার দিকে ওই হাসপাতালের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ উনি দেখলেন ওই বাহাদুর খুনকার এর মাথাবিহীন বডি সহ হাজার হাজার লোক লাঠি সোঁটা নিয়ে তার দিকে এগিয়ে আসছে তাকে মারার জন্য। উনি বিপদ দেখে গোল করে সার্কেল কেটে সেখানে বসে পড়েন এবং বিভিন্ন সূরা কালাম পড়তে থাকে। এক সময় বড় বড় ঢিল তার সামনে পড়তে থাকে এবং সেগুলো ওই সার্কেলের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। উনি ভালো করে লক্ষ্য করে দেখল যে এটা তো ঢিল নয়, মানুষের মাথা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই কাটা মাথার মধ্যে একটা ছিল ওই রাজাকার বাহাদুর খুনকারের কাটা মাথা এবং তার পেছন থেকে তার মা, তার বাবা এবং তার স্ত্রী বলে, ওই তুমি এখানে বসে আছো কেন, উঠে আসো, এবং বিভিন্ন ধরনের পায়। এভাবে উনি একের পর এক সূরা কালাম সব পড়তে পড়তে ভোর হয়ে যায়। ওই বড় হুজুরকে ওই খারাপ অশরীর জিনিসগুলো ক্ষতি বা মেরে ফেলার জন্য সারা রাত তার চারপাশে ঘোরাঘুরি করেছিল, কিন্তু পারেননি। বেশ কিছুদিন পর হুজুর বেশ কয়েকজন তান্ত্রিক নিয়ে উনি ওই হাসপাতাল সহ হাসপাতালের গেট বন্ধ করে দেয়। তারপর থেকে কোনো ঘটনা নাকি আর কারোর সাথে ঘটেনি। এটাই ছিল নির্মল দাদার কাছ থেকে শোনা ঘটনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধু রাব্বির বাবার সাথে। এটি ছিল 1996 সালের অগাস্ট মাসের ঘটনা। রাব্বির দাদা বাড়ি মানিকগঞ্জের বেতিলার 13 দোনা গ্রামে। তার দাদার ভাষায় ঘটনাটি তুলে ধরছে। সেবার ধানের চাষ ভালো হচ্ছিল না। তার মধ্যে পাশের বাড়ি কবিরের গরু প্রায় ধান নষ্ট করে দিত। কবির একটু শয়তান লোক ছিল এবং তাকে কেউ দেখতে পারত না। বেশিরভাগ সময় কবির তার গরু দুটি ছেড়ে দিত এবং রাতের আধারে কবিরের গরু আমার ধান খেয়ে যেত এবং নষ্ট করে যেত। অনেকবার কবিরের গরু দুটি ধরে কবিরের কাছে নিয়ে এসেছি, তবুও তার লজ্জা হয়নি। আমি ঠিক করলাম কবিরকে শাস্তা করব কবিরের গরু পিটিয়ে। কবির তার গরুগুলোকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিত। বাড়ি থেকে আমার জমি দেখা যায়। আমি দেখতাম কবিরের গরু দুটি আমার জমিতে ঢুকেছে। তখন মাগরিবের সময় ছিল। আমি আস্তে আস্তে জমিতে প্রবেশ করলাম।
আমার চাচাতো ভাই জসিমকে নিয়ে, এবং দুজনে প্রথমে গরু দুটোকে বেঁধে লাঠি দিয়ে পেটাতাম। বলে রাখা ভালো, গরু দুটি শান্ত প্রকৃতির ছিল। পেটানোর পর গরু দুটিকে কবিরের বাড়ি দিয়ে আসলাম। মনে করলাম এবার তার হয়তো লজ্জা হবে। গরু দুটি অনেক আহত হয়েছে, আমার চাষ ভালো হচ্ছিল না, কিন্তু গরু দুটির জন্য অনেক কষ্ট লাগছিল। বোবা প্রাণী, ভালো। ভাবলাম আর আসবে না। তার পরের দিন রাতে এশার নামাজ শেষে আমার জানালা দিয়ে আমার জমিটা দেখলাম এবং খুব হতাশ হয়েছিলাম। এবার আর ভালো হতাশ হয়েছিলাম। হঠাৎ দেখলাম একটি গরুর মতো কিছু জমিতে ঢুকছে। চাঁদের আলো খুব বেশি ছিল না। আবার অনেক রাগ হলো। এবার কবির নয়, কবিরের গরুর উপর। আজ ওই গরুকে এমন মার দেব, মোটা একটা লাঠি নিয়ে জমিতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করলাম। চাঁদের আলোয় এবার স্পষ্ট দেখলাম কবিরের লাল ষাঁড়, যেটাকে গতকাল আমি পিটিয়েছিলাম। এবার আস্তে আস্তে গরুর পেছনে গিয়ে তার পিঠে বসালাম এক বাড়ি। দেখলাম গরু দৌড়াতে শুরু করছে, আমিও ছুটলাম। বলে ছিল নিচু জমি এবং ও ছুটছিল উঁচু জমির দিকে। গরু ছুটলে ধরা সহজ না, কিন্তু আমার মনে হচ্ছিল ওকে ধরতে পারবো। ও খুব আস্তে যাচ্ছিল, কিন্তু কেন যেন ধরতে পারছিলাম না। হঠাৎ ও থেমে গেল, আমিও থামলাম। তখন ঘোর কেটে গেল আমার। বুঝলাম অনেক দূর চলে এসেছি, চকের প্রায় শেষ প্রান্তে, কালীগঙ্গা নদীর কাছাকাছি। এত দূর কিভাবে আসলাম, কিভাবে সম্ভব? দেখলাম গরুটি ঘুরে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেলাম। গরুর চোখ কোনোদিন লাল হয়? মনে হচ্ছে গরুটি হাসছে। দেখলাম সে নাক দিয়ে শব্দ করছে। মনে হলো গরুটি স্বাভাবিক এর চেয়ে বড় হয়ে গেছে। অসম্ভব অদ্ভুত লাগছিল। এটি কখনোই গরু হতে পারে না। আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে পেছনে ঘুরে ছুটতে চেষ্টা করলাম। মনে হলো পেছনে গরুর খোঁড়ের আওয়াজ হচ্ছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম ভয়ের কারণে। সকালে দেখলাম আমার পরিবারের সবাই আমার পাশে দাঁড়িয়ে বা কেউ বসে আছে। সবাই বলল আমাকে নাকি ভোরে কালীগঙ্গা নদীর একদম পাড়ের কাছে পাওয়া গেছে এবং গায়ে নাকি অনেক কাদামাটি লাগা ছিল, আর কবিরের লাল গরুটা নাকি গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে। ভাইয়েরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার নাম আব্দুল কাইয়ুম। আমি প্যারিসে থাকি। আমার একটা ঘটনা আছে যেটি আমার নিজের সাথে ঘটেছিল। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা চলে যাই। আমি 2010 সালে পড়াশোনার জন্য হোস্টেলে চলে যাই। সেখানে সবকিছু স্বাভাবিক চলছিল। আমি জানালা দিয়ে প্রায় সময় পাশের বিল্ডিং এর বারান্দায় একটা বাচ্চাকে দেখতে পেতাম, কিন্তু বেশিরভাগ সময় ওই বাসার জানালা বন্ধ থাকত। 1 বছর পর 2000 তখন হোস্টেলের ডাইরেক্টর আমি আর আমার এক বন্ধুকে পাশের বিল্ডিং এর দোতলায় একটা অ্যাপার্টমেন্টে থাকতে দেওয়া হয়, ঠিক ওই বাড়িটার 3 তলায়। আমি তখনও জানতাম না যে পুরো বাড়িটা শুধু আমরা দুজন থাকি। ওই বাসার প্রায় সময় আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটত, তবে আমি কখনো তেমন পাত্তা দিতাম না। সব সময় নিজেকে সান্ত্বনা দিয়ে রাখতাম। প্রতিদিন 3 তলায় মানুষের শব্দ শুনতাম আর বাচ্চাদের হইচই শুনতাম, কিন্তু কোনো মানুষকে দেখতে পেতাম না 3 তলা থেকে নিচে নামতে। কোনোদিনও আমার সাথে কোনো মানুষের সাথে দেখা হয়নি। একদিন কৌতূহলবশতে 3 তলায় গেলাম। দেখি দরজাটা খোলা। উঁকি দিয়ে দেখি মাকড়সার জাল আর ধুলোবালিতে ভরে আছে রুমগুলো। এরকম অবস্থা দেখে ভিতরে ঢোকার সাহস করতে পারিনি। সাথে সাথে আমার বাসায় চলে আসি। তখন আমি নিজেকে প্রশ্ন করতে থাকি, এতদিন যে আমি মানুষের শব্দ শুনতাম, ওই শব্দগুলো কে করত আর কেনই করত? পরে হোস্টেলের ডাইরেক্টরকে জানাই যে আমার কথাটা। সে শুনে হেসে আমাদের বাসাটা যেন ভূতের বাসা হয়ে যায়। নিজে নিজেই থালা বাসন ভাঙতে থাকে, আর ভাঙা থালা বাসন টেবিলের উপরে পড়ে থাকত। 2012 সালে আমি ওই বাসা ছেড়ে দেই। যেদিন বাসা থেকে চলে আসি, আমার অনেক জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে থাকে।
অনেক জিনিস আমার ভেঙে যায়। যখন বাসা থেকে বের হয়ে আসি, পেছন দিকে তাকিয়ে দেখি সেই ছোট্ট বাচ্চাটা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ভয়ে পেছনে আর তাকাতে পারিনি। তারপর আমি আর কোনোদিন ওই হোস্টেলে ফিরে যাইনি। আমার কাছে পুরো ঘটনাটা এখনো রহস্যের ব্যাখ্যা পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। ধন্যবাদ। আমি শাওন আরেকটি ঘটনা লিখে পাঠালাম, আশা করি ভালো লাগবে। আমি ঢাকা আসার পর গ্রামের বান্ধবীদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম। চিঠি পাঠাতাম আমার এক বন্ধুর ঠিকানায়। ওইসব চিঠি বান্ধবীদের কাছে পৌঁছানো ছিল তার দায়িত্ব। তখন আমার এলাকায় মোবাইলের ভালো নেটওয়ার্ক পাওয়া যেত না। এক দুজনের মোবাইল ছিল, তা গাছের মগডালে উঠে নেটওয়ার্ক খুঁজত। একবার হলো কি, আমি একটা চিঠি পাঠালাম ওই বন্ধুর ঠিকানায়। আগে থেকে হিসেব করে রাখতাম চিঠি কবে গিয়ে পৌঁছাবে। তো যেদিন চিঠি পৌঁছানোর কথা তার আগের দিন সন্ধ্যায় আমার বন্ধু ঢাকায় এসে ফোন করলো, আমি তো ঢাকায় এসে গেছি রে। মাথায় যেন কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারল। এলাকায় আমার যে শত্রু কার হাতে না কার হাতে পড়ে যায়, আর ওই পিউলও হলো একই এলাকার। তাছাড়া চিঠি যদি বন্ধু আসে, খুব ভয় পাইলাম। সিদ্ধান্ত নিলাম রাতেই বাড়ি যাব। মহাখালী থেকে ময়মনসিংহের বাস পেলাম। ময়মনসিংহে যেতে যেতে রাত 1টা। হালুয়াঘাটের কোনো বাস না পেয়ে শেষে হালুয়াঘাটগামী একটি ট্রাকে উঠে পড়লাম। যখন নাগলা নামলাম তখন রাত 2টা। কোনো রিক্সা নাই। একটি দোকান খোলা পেয়ে এক প্যাকেট ভ্যানসন আর একটা ম্যাচ নিয়ে হেঁটে রওনা হলাম। ওইখান থেকে আমার বাসা 15 কিলোমিটার। তার মাঝে 5 কিলোমিটার রাস্তা পাকা, বাকি 10 কিলোমিটার কাঁচা রাস্তা। হঠাৎ একটি রিক্সা দেখে পুলকিত হলাম, কিন্তু রিক্সাওয়ালা রাজি হলো শুধু পাকা রাস্তাটুকু যাবে, কাঁচা রাস্তায় অনেক কাদা, তাই যাবে না। আমি পাকা রাস্তাটি 10 টাকা দিয়ে গেলাম। তারপর প্যান্ট উল্টিয়ে হাঁটু পর্যন্ত তুলে রওনা হলাম। মাঝে মাঝে চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। তখন চারদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছে এই বুঝি চাঁদটাকে কোনো দৈত্য তাড়িয়ে নিয়ে গেছে। পাশে ধান ক্ষেত থেকে একটি ব্যাঙ দিকে যাচ্ছে। বুঝতে পারলাম হয়তো কোনো সাপ ওই ব্যাঙটিকে ধরছে। আমি হেঁটেই চলছি। আমাকে যে সকালেই বাজারে পৌঁছাতে হবে। মাঝে মাঝে সিগারেট ধরিয়ে 1-2টা ফুঁ দিচ্ছি। আসলে সিগারেট খাওয়ার চেয়ে হাতে সিগারেটের আগুন রাখাটাই মুখ্য বিষয়। দূর থেকে দুটি শেয়াল দেখা গেল। আমাকে দেখে যেন অবাক হয়ে গেছে। কাছে যেতেই এক দৌড়ে পাশের ধান খেতে মিলিয়ে গেল। আমাদের ইউনিয়নে ঢুকে পড়লাম। আর মাত্র 4.5 কিলোমিটার। আকাশের চাঁদটা মাঝে মাঝে উঁকি দিয়ে হারিয়ে যায়, যেন আমার সাথে লুকোচুরি খেলছে। আর তারাগুলো যেন মিটমিট করে হাসছে। প্রস্রাবে খুব চাপ দিল। হাতের সিগারেটটা এইমাত্র শেষ হয়েছে। আমি ব্রিজের উপরে দাঁড়ানো। হঠাৎ হঠাৎ ব্রিজের নিচে থেকে একটি মেয়ের হাসি শোনা গেল। আমি তো অবাক, ভাবলাম নিশ্চয়ই কেউ এখানে। এই ভেবে চিন্তা করলাম দেখে আসি কে ওখানে। তখন এখন তো বর্ষাকাল, ব্রিজের নিচে তো পানি। সাথে সাথে কি যেন পায়ের তলা দিয়ে সোজা মাথায় উঠে গেল। চিনচিন করে মাথাটা ব্যথা করছে। আমি যখন খুব ভয় পাই তখন আমার ওই রকম লাগে। আমি ব্রিজ থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম। দাঁড়াও, পেছনে তাকিয়ে দেখি ঠিক ব্রিজের মাঝখানে একটা সাদা শাড়ি পরা যুবতী মেয়ে দাঁড়ানো আছে। আমাকে তুমি চিনো না? চমকে উঠলাম। দেখি অর্পণা। ভালো করে তাকালাম। এখন কিন্তু আর অর্পণা মনে হচ্ছে না। অর্পণার কথা খুব মনে পড়ে গেল। আমি বললাম, না, চিনি না। তুমি আমারে লইয়া যাও, আমি আপনাকে কোথায় নিয়ে যাব। ভয়ঙ্কর ভয়ঙ্কর সে চিৎকার, যেন কানে পর্দা ছেড়ে যাবে। আমি দৌড়ালাম। চিৎকার যেন বেড়েই চলছে। পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গেল। আমি পেছনে তাকাবার সাহস পেলাম না। সামনে বাতি আর মানুষ দেখতে পেয়ে থেমে গেলাম। কি হয়েছে আমি সব খুলে বললাম। সাথে এও বললাম আমি তো আর একা একা বাসা যেতে পারবো না। তারপর তারা সবাই মিলে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো।
আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জীবনের একটি বাস্তব ঘটনা। আমাদের গ্রামের থেকে শহরে যেতে হলে একটি নদী পার হতে, নদীটির নাম হচ্ছে দরাটানা। সেখানে এখন একটা ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু আজ থেকে 10 বা 12 বছর আগে সেখানে কোনো ব্রিজ ছিল না। তখন সকলেই আমাদের গ্রাম থেকে সেখানে যেতে হলে নৌকার মাধ্যমে নদী পার হতে হতো। এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই একটি শ্মশানকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার পথে নদী পার হলেই সদর হাসপাতাল থেকে একটু দূরে একটি শ্মশান রয়েছে এবং তার থেকে একটু দূরে একটি লাশ কাটা ঘর ছিল, যেটি এখন সদর হাসপাতালে মর্গে ট্রান্সফার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি আজ থেকে 10 বছর আগে। আমি তখন ক্লাস 10-এর ছাত্র, 10ম শ্রেণীতে পড়ি। তো টেস্টের পরে আমি ঢাকাতে পড়াশোনা করতাম। টেস্টের পরে আমার ছুটি হয়ে গেল, আমরা দেশে গেলাম। ছুটিতে আমি দেশে গিয়ে ঘোরাফেরা করছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি। তো মাঝে মাঝে অনেকদিন পরে যাওয়ার কারণে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার পরে অনেক রাত হয়ে যেত। এমনই একদিন রাত হয়ে যাওয়ার পরে আমরা বন্ধুরা মিলে শ্মশান ঘাটের ওদিকে ঘোরাফেরা করছি। তখন শ্মশানের যে দারোয়ান, উনি এসে আমাদেরকে বলছেন যে এখানে বেশি ঘোরাফেরা করেন না, এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটে। তো আমরা তার কথা শুনে হাসাহাসি করছি, কারণ হচ্ছে এই সময়ে এই ধরনের কাহিনী বললে বা কেউ কোনো কিছু শেয়ার করলে সেগুলো আমাদের কাছে অবাস্তবই মনে হবে। শ্মশানের মধ্যে ওরা আবার একটা মূর্তি বানিয়েছিল, যেটা আপনার একটা কালী মূর্তি, লাল রঙের জিহ্বা, হাতে ত্রিশূল, কালো মূর্তি, খুবই ভয়ঙ্কর। ওটা দেখার পরে মনের মধ্যে একটু শিহরণ জেগেছিল, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু হয়নি। তো দারোয়ান আমাদেরকে বললে আপনারা এখান থেকে চলে যান, আপনারা এখানে বেশিক্ষণ ঘোরাফেরা করেন না। তো আমরা বললাম কেন, এখানে কি কোনো ঘটনা ঘটেছে নাকি ইদানিং এর মধ্যে? তো বললো হ্যাঁ, 2-3 দিন আগে একটা ঘটনা ঘটেছে। আমরা বললাম কি ঘটনা? বললে এই যে নদীর পাড় থেকে নৌকা করে একজন লোক তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে, যেহেতু নৌকাটা পাশে ছিল, ঘাটের পাশেই, তার বিবাহিত স্ত্রী হঠাৎ করে লাফ দিয়ে ঘাটের ওখান থেকে উঠে শ্মশানের মধ্যে ঢুকে যে কালী মূর্তিটা আছে ওখানে গিয়ে প্রচন্ড আকারে চিৎকার করছিলেন এবং বলছে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, এবং লন্ডভন্ড অবস্থা। তো এরকম দেখার পরে পাশে একজন মুরব্বী ছিলেন, উনি গিয়ে দৌড়ে গিয়ে ওই নববিবাহিত বউয়ের কানের মধ্যে দোয়া দুরূদ পড়ার পরে মেয়েটি অজ্ঞান হয়ে গেল এবং পরবর্তীতে তাকে বাসায় নিয়ে গেল, তার বাড়িতে নিয়ে গেল তার স্বামী। তো এই ঘটনা বলার পরে আমাদের কাছে তেমন কিছু মনে হয়নি, যেহেতু আমরা 4-5 জন ছিলাম। আমার কাছে মনে হলো যে লোকটা হয়তো বা শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছে। এরকম করার পরে প্রতিদিনই আমার কেমন যেন একটা অভ্যাস হলো যে ওখানে গিয়ে ওই আবহাওয়ার মধ্যে, একটু ভৌতিক আবহাওয়ার মধ্যে থেকে একটু শিহরিত হওয়ার ইচ্ছা করতো। তো একদিন এরকম করতে করতে একদিন একা একাই চলে গেলাম ওখানে। দেখলাম দারোয়ান দাঁড়িয়ে আছে। তা বললো আপনি আবার আজকে এসেছেন? আমি বললাম যে হ্যাঁ এসেছি, কারণ হচ্ছে আমার এখানে আসতে ঘোরাফেরা করতে ভালোই লাগে। তো বললো এখান থেকে আপনি দ্রুত চলে যান। তাই বলো হ্যাঁ, আপনার কাছে আমি শুনেছি অনেক ভৌতিক অভিজ্ঞতা এখানে মানুষের হয়েছে, দেখি তেমন কোনো অভিজ্ঞতা আমার হয়নি কি। তো বলছে যে না, এখানে এখন ঘোরাফেরা করা যাবে না, আপনি যান, চলে যান ভাই। তা আমি ওনার কথা তেমন গায়ে লাগালাম না, আমি কথা অন্যদিকে ঘুরালাম। তো বললাম এখানে যে আসলে আর কিছু আছে না? বললো যে হ্যাঁ, এখান থেকে দূরে গিয়ে ভিতরে গিয়ে আপনি একটা জমিদার টাইপ বাড়ি দেখতে পাবেন, সেই জমিদার টাইপ বাড়ি যদি আপনি দেখেন। আমি বললাম জমিদারের বাড়ি না, জমিদার টাইপ বাড়ি, কারণ কি? উনি বললেন যে কারণ এটা জমিদারের বাড়ি না, এটা আসলে একজন লন্ডনে থাকা একজন মালিক, উনি এই বাড়িটা বানিয়েছেন এবং এই বাড়িটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে কেউ থাকে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম কথা বলে আমি ঠিক আছে, পরে আপনার সঙ্গে আবার কথা হবে, এই কথা বলে উনি চলে গেলেন। তো আমি ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, ভিতরে কি আছে দেখি। তো আমি শ্মশানের ভিতর থেকে হেঁটে রাস্তার মধ্যে, মাটির রাস্তা, হেঁটে হেঁটে ওই বাড়িটার দিকে চলে গেলাম। বাড়িটার দিকে যাওয়ার পরে দেখলাম বাড়িটার গেটটা অনেক সুন্দর, অনেক পুরনো, কিন্তু দেখতে অনেক সুন্দর। আগের কালে যেমন জমিদার বাড়ি ছিল দেখতে ঠিক তেমনই, কিন্তু মাথার মধ্যে এটা ছিল যে এটা আসলে পরিত্যক্ত, এখানে ঢোকার বা এখান থেকে এখানে ঘোরাফেরা করাটা ঠিক হবে কিনা। কিন্তু তারপরও মনের মধ্যে সাহস ছিল, আর যেহেতু আমার একটু ভৌতিক অভিজ্ঞতা বা একটু ভূতের গল্প টল্প সবসময় ভালো লাগতো, কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু দেখতে চেয়েছিলাম যে আসলে কিছু হয় কিনা। এই বিশ্বাস বা এই আমার মধ্যে যে কিউরিয়াসিটি, এটাই যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা তখন আমি বুঝতে পারিনি। গেটের মধ্যে থেকে আমি গেটটা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম অনেক জঙ্গল টঙ্গল হয়ে আছে, কিছু কিছু গাছ এখন আছে, একটা বড়ই গাছ ছিল,
সেখানে কিছু নারকেল গাছ আছে, আমাদের ওদিকে নারকেল গাছ অনেক হয়। বাড়িটা কেন্দ্রবিন্দুতে এবং তার চারি সাইডে অনেক ধরনের গাছপালা ছিল। অনেক ধরনের বলতে আম গাছ, বড়ই গাছ, এগুলো নর্মালি গ্রামের দিকে হয়ে থাকে। নদীর পাড়ে যেহেতু নারকেল গাছও ছিল অনেক। তো এভাবে চলার পরে আমি ভাবলাম যে বাড়িটার ভিতরে মানে মেইন যে বিল্ডিং বা মেইন যে বাসাটা, সেখানে আমি ঢুকবো কিনা, ঘরটা সেখানে ঢুকবো কিনা। তবে ওই বিল্ডিং এর কাছে আমি পৌঁছানোর পরে দেখলাম হঠাৎ করে পিছন থেকে আমার একজন কেউ বলছে মেইলি কণ্ঠে যে আপনি ভাই এখানে কি করছেন। তো আমি পিছনে ফিরে দেখলাম যে শাড়ি পরা অবস্থায়, আমার মনে আছে কালো শাড়ি, হ্যাঁ কালো শাড়ি পরা অবস্থায় মেয়ে একজন আমাকে বললেন যে আমি এখানে কি করছি। তো আমার মনে হলো হয়তো বা এখানকার কেউ হবেন। তাহলে বাড়িটা অনেক সুন্দর, তো অনেক পুরনো জমিদারের বাড়ির মতো দেখায়, কখনো আসেনি তো এখানে দেখতে আসলাম। তাহলে এই পুরাতন পুরাতন বাড়িতে আপনি কি দেখছেন, এখানে দেখার তো কিছু নাই। তখন আমি বললাম যে না, আমার একটু কৌতূহল ছিল তাই দেখলাম। বলছে যে এই বাড়ির পিছনে তো একটা পুকুর আছে, পুকুর ঘাটটা আরো সুন্দর, অনেক সুন্দর। তো আমি বললাম যে হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু আপনি এখানে কি করছেন। বলে আমি এখানে মাঝে মাঝে আসি, এখান থেকে আমার বের হতে ইচ্ছা করে কিন্তু অনেক সময় বের হতে পারি না। আমি বের হতে পারেন না কেন? বলে যে না অনেক সময় আসি আমি এখানে। আমি বললাম, আচ্ছা। তো ও বলছেন যে আপনি কি আমার কথা ভাবছেন নাকি এখন ঘোরার কথা বাদ দিয়ে। তো আমি বললাম যে তা একটু, আপনাকে দেখে আমি একটু অবাক হয়েছি, আপনার কথা তো ভাবাটাই তো স্বাভাবিক। তখন আমাকে বললেন যে ঠিক আছে তাহলে পুকুর ঘাটটা দেখো। তো আমি বললাম যে ঠিক আছে চলেন দেখি। পুকুর ঘাটে গেলাম, বললো যে বসেন। আমি বললাম যে ঘাটে বসবো, অনেকদিনের ঘাট যদি শ্যাওলা থাকে স্যাঁতসেঁতে থাকে পড়ে যায়। বলছে না পড়বেন না, বসেন। তো বসলাম। বসার পরে মেয়েটা দেখি খিলখিল করে হাসছে। আমি বলছি হাসছেন কেন? তো বলছে যে না আমিও বসবো। তো বসলো, বসার পরে যে মেয়েটা পা পানির মধ্যে ভিজালো, আমি আর ভিজাইনি, আমি তার উপরে সিঁড়িতে বসছি, সে এখানে বসলো। দেখলাম যে মেয়েটার শাড়িও ভিজে গেল, পাটাও ভিজে। তখন অন্ধকার হলেও যেহেতু একটু চাঁদের আলো অমাবস্যার কাছাকাছি বা এরকম ছিল, পূর্ণিমার কাছাকাছি বা ছিল, তখন মনে হলো যে মেয়েটার পা আমি দেখতে পাচ্ছি। আমি তাকিয়ে দেখলাম হঠাৎ করে যে মেয়েটার পা আঙ্গুলগুলো সব পিছনের দিকে, মানে উল্টা, আমাদের যেমন পা তার থেকে সম্পূর্ণ উল্টা। আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেলাম। তখন মেয়েটা বুঝে ফেলছে যে আমি তাকে দেখে ফেলেছি। সঙ্গে সঙ্গে সে আমাকে বললো আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে এখান থেকে নিয়ে যা বলে আমার হাতটা চেপে ধরলো। এমন ভাবে হাতটা চেপে ধরলো, দেখলাম তার চোখের মধ্যে আগুন জ্বলছে, মানে লাল আগুনের মতো মনে হচ্ছে। আমি ভয়ে শিহরিত হয়ে গেলাম। আমি বললাম যে আমি মা বাবা বলে চিৎকার করা শুরু করলাম, ওরে মা আমাকে বাঁচাও। সে যে আর্তনাদকে, মানে ওখানে শোনার তো কেউ ছিল না। আমার মনে হচ্ছে আমি এখন চলে যেতে পারি, আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এত গরম তার হাত। তো আমি দৌড় দিতে যাচ্ছি কিন্তু সে আমাকে ঠেসে ধরছে, বারবার ঠেসে টেনে ধরছে। অনেক শক্তি দিয়ে পুকুর পাড় থেকে একটু উঠেছি, উঠে আমি দৌড় দিব, তখন আমাকে জাপটে ধরলো, আমার গলা চেপে ধরলো মাটির সঙ্গে। আমি তার সঙ্গে অনেক যুদ্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওরকম শক্তি বা ওরকম শক্তি বা ওরকম ক্ষমতা কোনো মানুষের আছে কিনা আমার জানা নেই। হঠাৎ করে তার চেহারা যে সৌন্দর্য ছিল সেটাও চলে গেল। বড় বড় মনে হচ্ছে হাতের মধ্যে বড় বড় নখ, তাই দিয়ে আমার গলার মধ্যে চেপে ধরেছে, আমার বুকের উপর উঠে দাপড়ানো শুরু করছে, বলছে আমাকে এখান থেকে নিয়ে যায়। আমি তো কথা বের করতে পারছি না, আমার শুধু মনে হচ্ছে আল্লাহকে ডাকছি যে কোনোভাবে এখান থেকে বেঁচে পারলে আর জীবনেও এখানে ঢুকবো না। এই সময় এরকম করে যে কখন কতটা বেজে গেছে আমি বলতে পারবো না। অনেক ধরনের মানে অনেকক্ষণ ধরে তার সঙ্গে জোরাজোরি করছে। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, এই বোধহয় আমার শেষ মুহূর্ত। এই সময় একটু কোনোভাবে তাকে ঠেলা দিয়ে আমি তার শরীরের উপর থেকে ফেলে আমি আবার দৌড় শুরু করলাম। দৌড় শুরু করে ওই বাড়ির গেট থেকে বের হয়েছি, দেখি সামনে আবার দাঁড়ানো, আমাকে জাপটে ধরলো, আবার জাপটে ধরলো, জাপটে ধরে এরপরে আমার আর কিছু মনে নেই, আমি সজোরে আঘাত খেলাম সেই যে গেটের সঙ্গে আঘাত পাওয়ার পরে আমার মনে হলো যে ফজরের আজান দিচ্ছে। এটুকু শোনার অবস্থায় আমি বেহুশ হয়ে পড়ে থাকলাম। পড়ে থাকার পরে ফজরের আজান হলো সকাল 10টার দিকে, আমি দেখি যে ওই যে কালী মূর্তিটা ছিল ওখানে আমি শুয়ে আছি, এবং আমার হাতে, আমার বুকে এবং আমার মাথায় এবং আমার গলার মধ্যে এত রকমের ব্যথা যে আমাকে পুরো 1 মাস ধরে এই অবস্থার মধ্যে যেতে হয়েছে এবং ডাক্তারের চিকিৎসা নিতে হয়েছে। আস্তে আস্তে সেই অবস্থা থেকে আমার রিকভারি করে শারীরিক অবস্থা উন্নতি করতে হয়েছে। তো এই ধরনের ঘটনা হওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে এবং আমার বাড়িতে যারা ছিলেন সবাইকে বলেছি যে শ্মশান ঘাটে বা লাশ কাটা ঘরে, ইভেন লাশ কাটা ঘরের কাছেও সবাইকে যেতে বারণ করেছি। এরপরে অনেক ধরনের এ ধরনের ঘটনা ওই শ্মশানে ঘটেছে। আবার এখন আস্তে আস্তে অবস্থা উন্নতি